আজ আমরা চলেছি এক স্বপ্নের রাজ্যে, যে রাজ্য মেঘের আবাসভূমি। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যেখানে মেঘ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী। তবে এই জায়গার পরিচয় শুধু মেঘ আর বৃষ্টিতেই শেষ নয়। সবুজে মোড়া পাহাড় আর মন জুড়িয়ে যাওয়ার মতো অসংখ্য জলপ্রপাত রয়েছে, 500 বছর পুরনো জীবন্ত শিকড়ের সেতু, আরও রয়েছে হাজার বছরের প্রাচীন উপজাতিদের স্মৃতি আর তাদের জীবনযাপনের গল্প। শুধুই ভারতের নয়, এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাউলিনং থেকে এশিয়ার সবচেয়ে স্বচ্ছ নদী ডাউকি, এই সব কিছুর অধিকারী এই রাজ্য, যাকে প্রকৃতি নিজের হাতে এঁকেছে, যার সাক্ষী আমি তো হবই, সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। কিভাবে যাবে সেখানে, কি কি সুযোগ সুবিধে, খরচ কেমন, সেসব তো বলবোই। তার সাথে এই সিরিজের শেষ পর্বে আমার অভিজ্ঞতা অনুযায়ী একটা ট্যুর প্ল্যান আর তার বাজেট শেয়ার করব তোমাদের সাথে। তাহলে শুরু করা যাক এবারে ভ্লগ। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর এই ভিডিওতে আমাদের গন্তব্য মেঘালয়। আজ কলকাতায় বিশাল মিছিল নেমেছে, তাই হুগলি আর হাওড়া ব্রিজ দুটোই অবরোধ করা হয়েছে। এখন জলপথ একমাত্র ভরসা, তাই 6 টাকা দিয়ে টিকিট কেটে ফেরিতে করে গঙ্গা পার হয়ে চললাম হাওড়া স্টেশনে। প্রথমবার হাওড়ায় নদী পার করে ট্রেনে চাপছি। গুড ইভিনিং, আজ 9 অগস্ট 2025, আর আজকে আমাদের গন্তব্য মেঘের রাজ্য মেঘালয়। অনেক কষ্ট করে হাওড়া স্টেশনে এসেছি, এখান থেকেই ট্রেন রয়েছে আমাদের। কলকাতা থেকে ট্রেনে করে মেঘালয় যেতে হলে প্রথমে আমাদের পৌঁছতে হবে গুয়াহাটি স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার 15 থেকে গুয়াহাটি যাওয়ার ট্রেন ছাড়বে। ট্রেনের নাম সরাইঘাট এক্সপ্রেস, ডিপার্চার টাইম বিকেল 4:05। আমরা স্লিপার ক্লাস বুক করেছিলাম। জনপ্রতি টিকিট পড়েছে 550 টাকার কাছাকাছি। একদম বেসিক অ্যামিনিটিস, ফ্যান, চার্জিং পয়েন্ট, ওয়াশরুম ঠিকঠাক, কোনো রকম একটা রাত কাটানোর মতো। ট্রেনে এসি কম্পার্টমেন্টও রয়েছে। টিকিট 1400 টাকা দিয়ে শুরু। ঘড়িতে এখন বিকেল 4:05, একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো। আচ্ছা, কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার আরো অনেক ট্রেন রয়েছে, স্ক্রিনে ডিটেলস দিয়ে দিলাম। তবে আমার মতে সরাইঘাট এক্সপ্রেস বেস্ট অপশন। রাতের খাবার ট্রেনে অর্ডার করতে পারো, তবে আমরা অনলাইন খাবার অর্ডার করেছিলাম। ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মালদা স্টেশনের মিষ্টি দিয়ে ডিনার সেরে একটা টানা ঘুম দিলাম। সকালে উঠে জানলার বাইরে তাকাতেই এই অবাক করা দৃশ্য। ঘড়িতে এখন সকাল 6:30। ট্রেন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আসামে প্রবেশ করে গেছে। বৃষ্টিতে ভেজা আসাম কি দারুণ লাগছে না? এই দেখো, এখন আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে। ভারতের 2 পুরুষ নদীর মধ্যে এই ব্রহ্মপুত্র একটি, যা উত্তর পূর্ব ভারতের জীবন রেখা হিসাবে পরিচিত। পৌঁছে গেছি আমরা গুয়াহাটি স্টেশন। 9:35 বাজে, আর একদম রাইট টাইমে ট্রেন এসছে। এবারে স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি বুক করে আমাদের প্রথমে যেতে হবে শিলং। গুয়াহাটি স্টেশনের বাইরে বা একটু এগিয়ে পল্টন বাজার থেকে শিলং যাওয়ার গাড়ি পেয়ে যাবে। গাড়ি পেয়ে গেছি আমরা, রিজার্ভ গাড়ি করলাম। কত পড়েছে কি পড়েছে বলছি তোমাদের। শিলং যাওয়ার 4 সিটার গাড়ি পড়বে 2 থেকে 2,500 টাকা, আর শেয়ার করে গেলে পার হেড 500 টাকা। তো আমাদের মেঘালয়ের জার্নি স্টার্ট হয়ে গেছে। গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মন্দিরও যাওয়া যায়, ওই 8 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখন যাচ্ছি শিলংয়ের পুলিশ বাজারে। এখান থেকে মানে গুয়াহাটি স্টেশন থেকে শিলং হচ্ছে 108 কিলোমিটার মতো, ওই 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতো লাগবে। কিন্তু আমরা যেহেতু সাইট সিইং করতে করতে যাবো, তাই জন্য সময়টা আরও বেশি লাগবে। আচ্ছা, একটা মজার কথা বলি, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার এক সাইডে আসাম আর অন্য সাইড হচ্ছে মেঘালয়। মানে যে দিক দিয়ে আমরা যাচ্ছি এটা পড়ছে আসামের দিকে, আর এই দিকটা হচ্ছে রাস্তার এই পাশটা হচ্ছে মেঘালয়। এখানে দাঁড়ালাম একটু, একটা দোকান রয়েছে সামনে। আমাদের ড্রাইভার মানে সিংজি বললো এখানে খুব ভালো চা পাওয়া যায়। আচ্ছা, এখানে রাস্তার পাড়ে কিন্তু প্রচুর আনারস বিক্রি হচ্ছে। তোমরা এখানে এলে এখান থেকে আনারস ট্রাই করতে পারো, খুব মিষ্টি। কত আনারস কত? कितना करके? 40 रुपीज। ठीक है, ये मीठा होगा ना? ठीक है, काट के दे दीजिए। আমরা প্যাক করিয়ে নিলাম, ব্রেকফাস্ট করি তারপরে খাবো।
আমরা মেঘালয়ে 6 দিন ঘুরবো। অ্যাকচুয়ালি 6 রাত 7 দিনের প্ল্যান রয়েছে। আর এই কটা দিন আমাদের সারথি হচ্ছে মিস্টার নির্মল সিং। এই কটা দিন আমরা ঘুরে দেখি, ভালো লাগলে এনার কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই তোমাদের দেবো। আমরা একেবারে 6 দিনের জন্যই গাড়ি বুক করেছিলাম। মেঘালয় ঘুরবো, সাইট সিং করবো, পার ডে 3,500 টাকা করে নেবে। তোমরা চাইলে শিলংয়ে পৌঁছে সেখান থেকেও মেঘালয় ঘোরার গাড়ি বুক করতে পারো। 11:30 বাজে, ব্রেকফাস্ট করে নেবো এবারে। এখানে গাড়ি দাঁড় করা হলো, একটা ধাবা রয়েছে সরদারজির ধাবা, এখানেই খাবো। এখানে কিন্তু মোটামুটি ইন্ডিয়ান, চাইনিজ, বিরিয়ানি সব কিছুই রয়েছে, কিন্তু দাম বেশ ভালোই নিচ্ছে। আমরা অর্ডার করেছি আলুর পরোটা, 120 টাকা নিচ্ছে এক প্লেট আলুর পরোটা। এক পিস দিয়েছে কিন্তু বেশ বড়, সাথে চানা মশলা রয়েছে আর দই রয়েছে, তার সাথে পেঁয়াজ, লঙ্কা আর আচার। আমরা এখন যাচ্ছি উমিয়াম লেক দেখতে। এখানে যেতে গেলে টিকিট লাগবে, পার হেড 50 টাকা করে নিচ্ছে। আর গাড়ির আলাদা পার্কিং চার্জ রয়েছে, 4 হুইলার হলে 50 টাকা দিতে হবে। সাল 1960-এর শুরুতে উমিয়াম নদীতে বাঁধ দিয়ে তৈরি হয়েছিল এই উমিয়াম লেক। এই উমিয়াম লেক হলো উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় আর্টিফিশিয়াল জলাধার, মানে ওয়াটার রিজার্ভার আর কি। এখানে তোমরা বোটিংও করতে পারো। সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। আর এখানে কিন্তু টিকিট সিস্টেম পার হেড হিসাবে নয়, বোট হিসাবে হয়। দুরকম বোট রয়েছে, একটা হচ্ছে স্পিড বোট, 600 টাকা নেয়, 3 জন ম্যাক্সিমাম বসতে পারবে। আর একটা হচ্ছে অ্যানাকোন্ডা বোট, যেটা 1,500 টাকা নেয়, ম্যাক্সিমাম 10 জন বসতে পারে। তুমি এবার একা গেলেও স্পিড বোটে 600 টাকা, 2 জন গেলেও 600 টাকা, 3 জন গেলেও 600 টাকা। বোট হিসাবে টিকিটটা এখানে রয়েছে। এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, এখান থেকেই বোট ছাড়া হয়। আর টিকিট কাটার সময় এই যে বিল দিয়েছে, এই বিল নাম্বার দেখে এক এক করে ডাকে। ভাইয়া কিতনা দের তক হোগা? 5 মিনিট। ওকে। এমনিতে আমার আধুনিক বোটের থেকে ট্র্যাডিশনাল নৌকা বিহার বেশি প্রিয়, তবে এরকম মেঘলা আকাশ আর সবুজ পাহাড়ের মাঝে বোটিং করার সুযোগ বারবার আসে না। দারুণ এক্সপিরিয়েন্স। মেঘালয় এলে আর উমিয়াম লেকে এলে এই স্পিড বোট রাইডটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, দারুণ লাগবে, দারুণ দারুণ। আনারস কিনেছিলাম তখন, এখন খাচ্ছি। সেই মিষ্টি, সেই খুব ভালো। এখানে একটা গলফ কোর্স রয়েছে, গলফ খেলার মাঠ, 1898 সালে প্রতিষ্ঠিত। এমনি গলফ মাঠ দেখার মতো কিছু নেই, 50 টাকা টিকিট নিচ্ছে। ভেতরে গেলাম না, বাইরে দিয়ে দেখে নিলাম। লঙ্কার চপ 10 টাকা নিল। এবারে সামনে রয়েছে ওয়ার্ডস লেক। পার্কে ঢোকার জন্য 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এছাড়াও এখানে বোটিং এর অপশন রয়েছে, প্যাডেল বোটিং, সেটার জন্য আলাদা টিকিট কাটতে হয়। এটা একটা পার্ক, সুন্দর করে ফুল টুল লাগিয়ে বাগান মতো করা রয়েছে, ভালো। মানে এটা পুলিশ বাজারের একদমই কাছে। এখানে কিন্তু স্থানীয় লোকজনদেরই ভিড় বেশি। আমাদের যেরকম কলকাতায় রবীন্দ্র সরোবর লেক, এখানে শিলংয়ে ওয়ার্ডস লেক। ঘড়িতে এখন বিকেল 4:40। এবারে ডিরেক্ট আমাদের হোটেলে গিয়েই উঠবো, যেটা বুক করা আজকে আমাদের। হোটেলে যাই, চেক ইন করি, ব্যাগ ট্যাগ রাখি, তারপর দেখছি কি করা যায়। চলে এসছি আমরা পুলিশ বাজার। বিকেল 5টা বাজে আর ড্রাইভার আমাদের একদম সেন্ট্রাল পয়েন্টেই নামালো। আমাদের আজকের বুক করা হোটেল এখান থেকে একদম কাছে, হেঁটে জাস্ট 1 মিনিট মতো লাগবে। পৌঁছে গেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হোটেল রেনবো। এবার এখানে চেক ইন করবো। শিলংয়ে এলে চেষ্টা করবে পুলিশ বাজারের একদম কাছাকাছি রুম নেওয়ার, কারণ এখান থেকে যত খাবারের রেস্টুরেন্ট, দোকানপাট, এমনকি গাড়ি বুকিং সবকিছু এখান থেকে খুব কাছে। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 111-111। দারুণ অ্যাম্বিয়েন্স, পুরো উডেন ফার্নিশ করা। ডাবল বেড রয়েছে আমাদের, 2টো বেড দিয়েছে। আর এখানটায় একটা ড্রয়ার মতো রয়েছে, জিনিসপত্র রাখা যায়। এখানে টেবিল দিয়েছে, এখানে একটা টি টেবিলও রয়েছে, বসার জায়গা রয়েছে। আর এখানটায়ও জিনিসপত্র রাখা যায়, ব্যাগ ট্যাগ রাখতে পারবে। টিভি দিয়েছে, টিভি যদিও কাজে লাগবে না, টিভি দেখি না আমরা ঘুরতে এসে। আর এখানে রয়েছে একটা অ্যাটাচ ওয়াশরুম। এই হলো অ্যাটাচ ওয়াশরুম। এই হলো ওয়াশরুমের ভেতরটা, বেশ পরিষ্কার। বেসিন রয়েছে, আয়না দিয়েছে, কামোড রয়েছে, তার সাথে গিজারও আছে। দুজনের জন্যই সোপ অ্যান্ড টাওয়াল দিয়েছে।
এখানে একটা ফ্যান রয়েছে, তার সাথে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও রয়েছে। এখানে রুমের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো লেগেছে আমার। আচ্ছা, এখানে এলে কিন্তু আধার কার্ড মাস্ট, ফটো আইডি হিসাবে আধার কার্ড লাগবে, জেরক্স আর অরিজিনাল দুটোই লাগবে। আর একটা খুব জরুরি কথা, যদি একদম কম খরচায় তোমরা মেঘালয় ঘুরতে চাও তাহলে এখান থেকে মানে পুলিশ বাজার থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্বে এমটিডিসির অফিস রয়েছে, মানে মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সেখানে গিয়ে একদিন আগে বুক করে তোমরা কিন্তু চেরাপুঞ্জি, মাউলিনং, ডাউকি এই সব জায়গায় ঘুরতে পারো। ওরা বাসে করে ঘোরাবে। একদিন মাথা পিছু 500 থেকে 800 টাকা করে নেবে তার জন্য। হোটেলে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম পুলিশ বাজার ঘুরতে। শিলংয়ের একদম প্রাণকেন্দ্রে বেশ জমজমাট এই পুলিশ বাজার মেন মার্কেট। নানান রকম খাবার দাবার, জামা কাপড়, ঘর সাজানোর জিনিসপত্র সব পাওয়া যায় এখানে। এখানে এসে যারা বাঙালি খাবার খেতে চাও তাদের জন্য কিন্তু একটা খুব ভালো রেস্টুরেন্ট রয়েছে। আমাদের ড্রাইভারই রেকমেন্ড করলো যে এই রেস্টুরেন্ট দিয়ে খেতে পারো, ভালো বাঙালি খাবার পাওয়া যায়। হোটেল সুরুচি, এই সুরুচি হোটেল 9:30 অবধি খোলা থাকে লাস্ট। আমরা বসে খেলাম না, প্যাক করে নিয়েছি। ভাত, ডাল, মাছ, চিকেন সব রয়েছে। কাল সকাল থেকে আমাদের আসল মেঘালয় ভ্রমণ শুরু, তাই বেশি রাত না করে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত, আজ 11ই অগস্ট 2025 আর আজ আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 7:30 আর এই হোটেল থেকে চেক আউট করছি আমরা। কালকে যে ড্রাইভার বুক করেছিলাম নির্মলজি, উনি আসবেন আমাদের পিক আপ করতে। আজকে আমরা এখান থেকে সাইট সিইং করতে করতে চেরাপুঞ্জিতে যাব আর সেখানে নাইট স্টে করবো। নির্মলজি, গুড মর্নিং, চলিয়ে। আচ্ছা, আমরা কিন্তু এই মেঘালয় ভ্রমণ কোনো ট্রাভেল এজেন্সির সাথে করছি না। পুরো ট্রিপটা নিজেরা করব আর তার অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে। এখানে একটা মিউজিয়াম রয়েছে, এয়ারফোর্স মিউজিয়াম। ভাবলাম আগে ওটা দেখবো। 8:30 মতো বাজে আর মিউজিয়ামটা খোলে 9টার পরে। তাই জন্য এখন এখানে একটুখানি দাঁড়িয়ে চা টা খাই, ব্রেকফাস্ট করি। সামনে এলিফ্যান্ট ফলস আছে, এলিফ্যান্ট ফলসটা দেখে তারপর এয়ারফোর্স মিউজিয়ামটা দেখবো। চায়ের সাথে সাথে এদের কিন্তু অনেক লোকাল খাবারও রয়েছে। রাইস সে বানা হুয়া ইয়ে, এইটা তো চিনতে পারছি, এটা লবঙ্গ লতিকা মনে হচ্ছে মিষ্টি, আর এটা হচ্ছে মালপুয়া, তাই তো? এগুলো সব চাল দিয়ে বানানো। ইডলির কাছাকাছি, কিন্তু ইডলি নয়, একদম চালের গুঁড়ো। চালের গুঁড়োকে নরম করে দেওয়া, তাই না? ইয়ে বালাবি দিয়েছি একটু। এটাও নিলাম একটা, পাতুরির মতো দেখতে, যে পাতুরি খাই আমরা কলা পাতায় মোড়া, বলছে তো চাল দিয়ে বানানো। গোলা রুটি খাই, অনেকটা গোলা রুটির মতো, হালকা মিষ্টি। 60 চায় টোটাল সব কিছু মিলে 60, হ্যাঁ না? এবারে সামনে রয়েছে এলিফ্যান্ট ফলস। থ্যাংক ইউ। এলিফ্যান্ট ফলসের এন্ট্রি ফি লাগলো পার হেড 100 টাকা করে, আর আলাদা করে কোনো পার্কিং চার্জ নেই এখানে গাড়ির। আর এই সামনে দোকানও আছে, বেশ কিছু হ্যান্ডক্রাফটের জিনিসপত্র পাওয়া যায়। এখানে তোমরা চাইলে কিন্তু খাসি উপজাতিদের পোশাক রয়েছে, লোকাল পোশাক, ওই পোশাক পরে কিন্তু ছবি তুলতে পারো। পার হেড 100 টাকা করে নিচ্ছে। আচ্ছা, এই এলিফ্যান্ট ফলসের কিন্তু 3টে ভাগ রয়েছে। প্রথমটা মানে ফার্স্ট ফলসটা হচ্ছে এই ডান দিকে, আর সেকেন্ড আর থার্ড ফলসটা রয়েছে বাঁ দিকে, নিচের দিকে নেমে যাচ্ছে। খাসি উপজাতির মানুষেরা এই জলপ্রপাতের নামকরণ করেছিল কা খাইত লাই পাটেং খসিউ, অর্থাৎ 3 স্টেপস ওয়াটারফলস, কারণ এই জলপ্রপাত 3 ধাপে পরিণত হয়। যখন ব্রিটিশরা এসে এই ওয়াটারফলস খুঁজে পায় তখন তারা এর নাম দেয় এলিফ্যান্ট ফলস, কারণ জলপ্রপাতের বাম দিকে ছিল হাতির আকারের একটি পাথর, কিন্তু সেই পাথর 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছিল। আর এই হলো 3 নম্বর ফলস। এটা কিন্তু সব থেকে সুন্দর দেখতে। জলে নামা অ্যালাউ না, স্নান করা নিষেধ, একটা দড়ি রয়েছে, ওই দড়িটা পার করা যাবে না, কিন্তু অপূর্ব সুন্দর, অসাধারণ লাগবে এখানটা এলে। এলিফ্যান্ট ফলস দেখা হয়ে গেছে, এবারে এয়ারফোর্স মিউজিয়াম দেখতে যাব। এয়ারফোর্স মিউজিয়ামের ঢোকার জন্য 40 টাকা টিকিট নিল, তার সাথে এই আইডি কার্ডটা দেওয়া হলো আর আধার কার্ড নাম্বার সবকিছু চেক করলো।
শিলংয়ে অবস্থিত এই এয়ারফোর্স মিউজিয়ামে ভারতীয় বিমান বাহিনীর ইতিহাস এবং কৃতিত্বের কথা বলা হয়েছে। মিলিটারি অফিসার্সদের ফটোগ্রাফস, যুদ্ধে ব্যবহৃত হাতিয়ার, এয়ারক্রাফটের মডেল আর বিমান বাহিনীদের ইউনিফর্ম সাজিয়ে রাখা এই মিউজিয়ামে। এছাড়াও বেশ কিছু এয়ারক্রাফট, এমনকি 1971 সালের যুদ্ধে চালানো MI-4 হেলিকপ্টার দেখতে পাবে এই মিউজিয়ামে। আর এখানে কিন্তু শুধু এই মিউজিয়ামের ভেতরেই ফটো ভিডিও তোলা অ্যালাউ। এছাড়া মিউজিয়ামের বাইরের এরিয়ায় কিন্তু ফটো বা ভিডিও তোলা স্ট্রিক্টলি মানা। এমনকি উইদাউট পারমিশন যদি কেউ এরিয়াতে ঢুকে পড়ে তাকে কিন্তু ইমিডিয়েট গুলি করে মেরে দেওয়া হবে। আমরা এখন শিলং ছেড়ে চলেছি চেরাপুঞ্জির দিকে। তোমরা কি জানো চেরাপুঞ্জিকে এখন শহরা বলা হয়, কারণ শহরা ছিল শহরের আসল খাসি নাম। 19 শতকের ব্রিটিশ কলোনাইজাররা উচ্চারণের অসুবিধার কারণে শহরাকে চেরা বলে ডাকা শুরু করে। পরবর্তীতে সমতল অঞ্চলের লোকেরা বাংলা শব্দ পুঞ্জি যোগ করে, যার অর্থ গ্রামের একটি গুচ্ছ, যার ফলে চেরাপুঞ্জি নামটি তৈরি হয়। সাল 2007-এ স্থানীয় আদিবাসী খাসি জনগোষ্ঠীর দাবিতে শহরটির নাম আবার শহরা রাখা হয়। আমরা এখন রয়েছি মকডক ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্টে। মকডক এই গ্রামের নাম। এখান থেকে ইস্ট খাসি হিলসের ভিউ খুব ভালো পাওয়া যায়, কিন্তু এখন মেঘে পুরো পাহাড় ঢেকে রয়েছে। বৃষ্টি হয়নি, এটা ভাগ্য ভালো। এখানে একটা পার্ক রয়েছে, 20 টাকার টিকিট নেবে, এটা তোমরা ঘুরে দেখতে পারো। আর সামনে ব্রিজ রয়েছে একটা। আচ্ছা, এখানে কিন্তু জিপ লাইনিংও হয়। भैया जिप लाइनिंग कितना करके? 1500 का। অবশেষে মেঘ কাটিয়ে দেখা দিল সবুজ পাহাড়দের দল। এর আগে মেঘালয়ের এই সবুজ ভি-শেপ ভ্যালি যে কতবার ছবি আর ভিডিওতে দেখেছি, তবে সচক্ষে দেখার যে কি দারুণ অনুভূতি সেটা আজ বুঝলাম। এখানে রাস্তার ধারে আরেকটা ওয়াটারফল দেখতে পেলাম। আসলে মেঘালয় মানে হচ্ছে ওয়াটারফলস। চারিদিকে যেতে যেতে প্রত্যেক রাস্তার বাঁকে একটা না একটা ছোট বড় ওয়াটারফলস দেখতে পাবে। এই রয়েছে ওয়াটারফলটা, আর এদিক থেকে উপরে যাওয়ার রাস্তা রয়েছে। যাই উপরে। এটা হলো টিঙ্গাম মাসি ভিউ পয়েন্ট। টিকিট লাগবে এখানে। কত টাকা নিচ্ছে? 20 টাকা করে টিকিট পার পার্সন। হাতে সময় থাকলে নেমে যেতাম এখানে স্নান করতে, পুরো সুইমিং পুলের মতো লাগছে। এই ওয়াটারফলের পাশ থেকে উপরে হেঁটে গেলে একটা ছোট্ট সুন্দর লেকও রয়েছে। আচ্ছা, এই লেক রয়েছে, আর এই লেকের জলটাই কিন্তু এখান থেকে নিচে পড়ছে ওয়াটারফল হয়ে। আবার এই লেকের পাশ থেকে একটা সিঁড়ি রয়েছে, এখান থেকে উপরে গেলে ভিউ পয়েন্ট রয়েছে, ভালো ভিউ পাবে পাহাড়ের। এই দিকটা দেখা যাচ্ছে, কিন্তু এই দিকে পুরোটা মেঘে ঢাকা। আমাদের সাথে যে কি হচ্ছে আজকে, যেই ভিউ পয়েন্টেই যাচ্ছি সেখানেই মেঘ এসে ঢেকে দিচ্ছে। দাঁড়াই এখানে দেখি, ওয়েট করি 2 মিনিট। আমরা যে ওয়েট করলাম কিছুক্ষণ, তার ফল কিন্তু পেয়েছি। মেঘ অনেকটাই কেটে গেছে আর বেশ ক্লিয়ার ভিউ আসছে। এই জায়গাটাকে কিন্তু গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টও বলা হয়। আমি জানি না উচ্চারণটা ঠিক করছি কিনা। TYNGAM, টিঙ্গাম মাসি ভিউ পয়েন্ট। 20 টাকার টিকিট নিচ্ছে, কিন্তু বেশ ভালো। প্রথমে একটা ওয়াটারফল, তারপরে লেক, তারপরে এরকম সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে। আচ্ছা, আমি কিন্তু প্রথমবার মেঘালয় দেখছি। রাস্তার প্রত্যেকটা বাঁক অবাক করা সুন্দর, আর প্রত্যেকবার একটা নতুন ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি। এই দেখো, এই বিস্তীর্ণ সবুজ তৃণভূমি অনেকটা আফ্রিকার মাসাই মারার কথা মনে করিয়ে দিচ্ছে না? এখন যাচ্ছি গার্ডেন অফ কেভস দেখতে। সামনে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটি দেখি কত নেয়। হাউ মাচ? অ্যাডাল্ট 100, ক্যামেরা 100। এগুলো রয়েছে দেখার জন্য। কেভস ভর্তি, ওয়াটারফলস, ব্রিজ রয়েছে একটা। টিকিট পার হেড 100 টাকা করে নিল, আর 12 বছরের নিচের বাচ্চাদের 50 টাকা করে টিকিট, আর কার পার্কিং 20 টাকা। ক্যামেরার জন্য 100 টাকা নেবে। ড্রোন অনেক বেশি বলছে, 500 টাকা, তাই ড্রোন নিইনি। এই নেমে এদিক থেকে স্টার্ট হচ্ছে প্রথম স্পট। এদিকে প্রথম স্পট একটি গুহা, যা বিছানার আকারে খোদাই করা।
কথিত আছে একজন রাজা বা উপজাতি প্রধান এখানে এক সময় ঘুমিয়েছিলেন। এই হলো দ্বিতীয় স্পট। বলা হয় একজন ট্রাইবাল কিং বা উপজাতি প্রধান এখানে স্নান করতেন। এখানে মোট 11টি স্পট রয়েছে, 2টো দেখা হয়ে গেছে, বাকি আরো 9টা। 3 নম্বর স্পট। এখানে বেশ কিছু পাথর খোদাই করা, যা দেখতে প্রায় যুদ্ধে ব্যবহৃত ঢালের মতো। প্রাকৃতিকভাবে বালি পাথর এবং কাদামাটি দিয়ে তৈরি এই গুহাটি প্রথম আবিষ্কার করেছিলেন 2019 সালে পার্ক কমিটির সদস্যরা। জীবনে প্রথমবার এরকম একটা গুহাতে এলাম। এই 4 নম্বর কেভটা কিন্তু জাস্ট অসাম। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো, দারুণ। স্পট নাম্বার 5, রুট ওয়াটারফল, গাছের শিকড় ধরে ঝরে পড়া জলপ্রপাত। এই ঝর্ণা আর এই ঝর্ণার ভেতরে এবার স্পট 7। 7 নম্বর স্পট হলো এই গার্ডেন অফ কেভস এর সব থেকে সুন্দর ওয়াটারফল। এখানে দাম আর উমলাই নামের 2টি নদী মিলিত হয়। এখানে তোমরা চাইলে স্নানও করতে পারো। 50 টাকা নিচ্ছে লাইফ জ্যাকেটের জন্য, আর লাইফ জ্যাকেট কিন্তু কম্পালসারি। No, it's a baby shape. This one. Okay. It look like a baby inside the mother's womb. এই 8 নম্বর স্পটটা কিন্তু বেশ ইউনিক। একজন মায়ের গর্ভে সন্তান থাকাকালীন যেরকম দেখায় সন্তানকে, ঠিক সেরকম একটা আকৃতি তৈরি হয়েছে পাথরের গায়ে। এই হলো মাথা, আর এইখানে হচ্ছে পা। এখানে কিন্তু প্রত্যেক স্পটের আগে গাইড রয়েছে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। এখন 9 আর 10 স্পট দেখতে যাচ্ছি। 9 হচ্ছে একটা ব্যাম্বু ব্রিজ। এটা কিন্তু মানে আসলেই ব্যাম্বু ব্রিজ, হ্যাঁ, পুরোটা বাঁশ দিয়ে বানানো। অনেকটা গভীর কিন্তু নিচে, দেখ, ধারে পা দিস না। 10 নম্বর স্পট হলো মেডিসিনাল ওয়াটার। মানে জল খাসি ভাষায়, আর দাবাই আমরা জানি মেডিসিন, ওষুধ। এই এখানে রয়েছে। এই হলো পাথর, আর এর ভেতর থেকে জল পড়ছে, আর জলটা পড়ে এখানে স্টোর হচ্ছে। আর এখানে একটা বাঁশের গ্লাসও দিয়েছে, এই গ্লাসে করে জল খাওয়াও যায়। মিনারেলস আছে কিনা তো বুঝতে পারছি না, অবশ্যই ভালোই হবে খাওয়ার জন্য, নাহলে বলতো না খেতে। বেশ ঠান্ডা পরিষ্কার জল। 11 নম্বর আর লাস্ট স্পট হলো হার্ট শেপড রক। হার্ট শেপ বলতে যে আকারটা আমরা বুঝি, সেই আকারেরই একটা পাথর প্রাকৃতিকভাবে তৈরি এখানে। আর এই হার্ট শেপ রক কিন্তু একদম এই গার্ডেন অফ দ্য কেভস এর মধ্যখানে অবস্থিত। আর এটাও বলা হয় এই হার্ট শেপ রকের সামনে বসে, মানে এই পাথরের বেঞ্চের সামনে বসে কিছু চাইলে সেটা ফুলফিল হয়, পুরো হয়। তাহলে গার্ডেন অফ কেভস দেখা শেষ। এখন 5:45 বাজে। ঘোরার চক্করে লাঞ্চটাও করা হয়নি আজ। এখানে বসে আছি, ভীষণ টায়ার্ড, গেটের কাছে বসে আছি। এই আনারস খাচ্ছি, একটুখানি রেস্ট নিয়ে তারপর আমাদের আজকের বুক করা হোটেলে যাব আমরা। গার্ডেন অফ কেভস দেখে হোটেলে পৌঁছতে প্রায় সন্ধে 7টা বেজে গেছিল। আমরা শহরা মানে চেরাপুঞ্জিতে খুবই যুক্তিসঙ্গত মূল্যে একটা দারুণ আস্তানায় ছিলাম। সেসব না হয় পরের পর্বে বলবো। আপাতত একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে ফেলি, ভীষণ খিদে পেয়েছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শীঘ্রই আমাদের মেঘালয় ভ্রমণের পরবর্তী পর্বে। বিদায়।